অশোক আর নন্দিতা মামাতো পিসতুতো ভাই বোন। একসঙ্গে এক রুমে থাকে, এক বিছানায় শোয়। এইভাবে তাদের মধ্যে একটা সম্পর্ক গড়ে ওঠে। নন্দিতার বাবা মা হাজার বারণ করা সত্ত্বেও সে কোনো কথা মানে না। একদিন এমন অবস্থায় ওর মা দেখে ফেলল যে তার মুখ দেখাবার উপায় রইল না। বন্ধুরা, এরপর কি পরিণতি হলো সবটা পড়ুন আর শুনুন। এই চল, আমরা পালিয়ে যাই, নন্দিতা বলল অশোককে। অশোক হলো ওর মামাতো ভাই, ওর চেয়ে বছর চারেকের ছোট। অশোক বছর খানেক হলো কলকাতায় এসেছে পিসিমনির বাড়িতে থেকে পড়াশোনা করবে বলে। গ্রামের দিকে সেরকম ভালো কলেজ নেই, নেই ভালো টিচার। ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছিল সে, এখন সেকেন্ড ইয়ার চলছে। কলেজে যেমন দ্বিতীয় বর্ষ চলছে তেমনি আরেক জায়গায় ওর দ্বিতীয় বর্ষ চলছে। সেটা হচ্ছে প্রেম, আর যার তার সঙ্গে নয়, নন্দিতার সঙ্গে। নন্দিতা হলো ওর পিসতুতো দিদি, ওর চেয়ে 4 বছরের বড়। নন্দিতার বাবা কলকাতায় একটা বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করেন, সুতরাং তারা বলাই যায় যে সমাজের একটু উপরের দিকে থাকেন। আর অশোকের বাবা গ্রামের হাই স্কুলের টিচার, আবার গ্রামে তার জমিজমাও বেশ ভালোই আছে। সুতরাং দুটো পরিবারই বেশ সচ্ছল, আর্থিক কষ্ট বলতে প্রায় কিছুই নেই। কিন্তু কথায় বলে আগুন আর ঘি এক জায়গায় থাকলে সেই আগুন ঘিকে গলিয়েই ছাড়বে। এক্ষেত্রেও তাই হলো। অশোক একদিন পড়তে বসেছিল তার জন্য নির্দিষ্ট ঘরে। হঠাৎ নন্দিতা এসে হাজির। এই কি করছিস রে অশোক? পড়ছিস? হ্যাঁ দিদি, এই চ্যাপ্টারটা বুঝতে বেশ একটু কষ্ট হচ্ছে, তাই বোঝার চেষ্টা করছি। কোন চ্যাপ্টার? ইলেকট্রনিক্সের থেকে কিছু প্রবলেমস আছে। তো টিউশন নিচ্ছিস না কেন? একটা নিয়েছি তো, আর সেই নোটসগুলোই তো বোঝার চেষ্টা করছি। আমার সাবজেক্ট আলাদা, নইলে তোকে আমিই বুঝিয়ে দিতে পারতাম। কিন্তু আমি তো সায়েন্স নিয়ে পড়িনি। ইংলিশ হচ্ছে আমার বেস্ট ফেভারিট সাবজেক্ট, আর সেই ইংলিশ নিয়ে তো তোর কোন উপকার হবে না। তবে একটা কাজ আমি তোর জন্য অবশ্যই করতে পারি। কি কাজ? তোর ভারী ভারী চিন্তাগুলো আমি কিছুটা হালকা করে দিতে পারি। কি করে? বলে বেশ কিছুটা হাসির গল্প বলতে লাগলো। অনেক বান্ধবীদের গল্প বলতে লাগলো, যাদের মধ্যে কারো ছিল বড় বড় দাঁত, কারো উঁচু নাক, কারো বা নাক চাপা। তবে একটা মেয়ে ছিল খুব আশ্চর্য রকমের, কারণ তার ঠোঁটগুলো ছিল খুব লাল, যাকে বলে টকটকে লাল। আর এই লাল ঠোঁটের জন্য সকলেই ওকে টিয়া পাখি বলতো, আর ও রেগে যেত। একদিন সে এই কারণে নিজের ঠোঁট দুটো কাজল দিয়ে কালো করে নিল আর তারপর কলেজে এসেছিল। আর তাই দেখে সকলেই আরো রাগাতে লাগলো তাকে। তো একদিন সে পান খেয়ে এলো, যার ফলে ওর লাল ঠোঁট আরো লাল হয়ে উঠল। এইভাবেই নন্দিতা অশোকের ঘরে আসা যাওয়া করতে লাগলো। ক্রমে তাদের মধ্যে একটা সম্পর্ক গড়ে উঠতে লাগলো। একদিন সকাল থেকেই প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, বৃষ্টি থামার নাম নিচ্ছিল না। সকাল থেকে বাইরে বেরোবার উপায় নেই, রাস্তায় জল জমে গেছে, গাড়ি ঘোড়া সব আটকে আছে, ট্রাফিক একরকম বন্ধই বলা চলে। সেই সঙ্গে বাতাসের গো গো শব্দ সমস্ত পরিবেশটাকে একটা অদ্ভুত ভৌতিক পরিবেশে পরিণত করেছে যেন। এমন সময় একটা বিকট আওয়াজ হলো, মনে হলো কাছাকাছি কোথাও যেন একটা বাজ পড়ল। নন্দিতা এই বজ্রকে ভয় পায়, খুব ভয় পায়। বজ্রের দ্বিতীয় আওয়াজটা কানে যেতেই সে অশোককে জড়িয়ে ধরল। কি করছো নন্দিতাদি? সরে বসো। ভয় করছে? খুব খুব ভয় করছে রে। প্লিজ এখন কিচ্ছু বলিস না আমাকে। তুই তো ভাই হোস, তাই না? হ্যাঁ, ভাইই তো। আর সেজন্যই তো বলছি, সরে বসো। যে কোনো বিপদ থেকে দিদি বা বোনকে রক্ষা করা ভাইয়ের কর্তব্য, তাই নয় কি? হ্যাঁ, সে তো আমার জীবন দিয়েও করব। তবে এত জানিস, আর আমি সামান্য একটা জিনিস চাইছি সেটাতেও তুই না করছিস। অশোক খুব টেন্স ছিল, সে ভাবতেও পারছিল না যে নন্দিতাদি এরকম একটা কাজ করতে পারে। ও অনুভব করছিল নন্দিতাদি খুব কাঁপছে, আর ওকে জড়িয়ে ধরে থাকার ফলে নন্দিতার ওর বুক সেটে গেছিল। অশোকের খুব অস্বস্তি হচ্ছিল, কিন্তু কে কার কথা শোনে। যত মেঘের দ্রুমদ্রাম বজ্রের গর্জনগুলো আসছিল, ততই নন্দিতা দিয়ে আরো বেশি করে অশোককে আরো বেশি জোরে জড়িয়ে ধরছিল। একসময় মেঘের গর্জন থেমে গেল, আস্তে আস্তে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে এলো। লাইট চলে এলো, নন্দিতাদি ওকে ছেড়ে দিল। অশোক মনে মনে একবার ভাবল, কারেন্ট না এলেই বুঝি ভালো হতো। ভালোই লাগছিল অশোকের, কিন্তু খারাপও লাগছিল। প্রেমিকা হলে কথা ছিল, তাকে ওই অবস্থায় আদর করা যেত, হয়তো আরো কিছু করা যেত। কি করা যেত? ও যা যা বলতো সেগুলোই করা যেত কি? নাকি আরো বেশি কিছু? ভাবতে ভাবতে নিজের প্রতি ঘৃণা জন্মালো অশোকের। এ কি ভাবছে সে? ছি! কিন্তু তবু সেই যে প্রথম নারীর স্পর্শ,
সেটা সে ভুলতে পারছিল না। একটা যেন মোহের মতো মনে হচ্ছিল তার। সেই ঘোর তার ভাঙল নন্দিতার ডাকে। যাক বাবা, এতক্ষণে বাঁচা গেল। কি বলিস? নন্দিতা দি বলল। অশোক অন্য রাজ্যে ছিল যেন। সে আচমকা এই কথাটা শুনে যেন ভ্যাবাচাকা খেয়ে গেল। সে সংক্ষেপে বলল, হু হু কি রে? বল। হ্যাঁ, সত্যি বাঁচলাম। জানিস এই বাজটা কত ভয়ঙ্কর জিনিস। একবার আমি আর আমার এক বান্ধবী স্কুল থেকে বাড়ি ফিরছিলাম। বৃষ্টি তখন সবে শুরু হয়েছে, কিন্তু মেঘ ডাকতে শুরু করেছিল। আর আমাদের আগে আগে হাঁটছিল বিশাখা আর তন্নি। স্কুল ছুটি হলে যেমন হয় আর কি। আর ঠিক সেই সময়েই একটা বাজ পড়ার আওয়াজ হলো আর আলোর ঝলকানিতে আমার চোখ বন্ধ হয়ে গেল। যখন আমার চোখ খুলল, তখন দেখলাম আমি আর আমার বান্ধবী মেঘা হাসপাতালে অ্যাডমিট আছি। আমরা বাজের আওয়াজে দুজনেই অজ্ঞান হয়ে গেছিলাম, কিন্তু বজ্রটা এসে পড়েছিল বিশাখা আর তন্নির উপর। আর তারা মারা গেছিল। একটু থেমে নন্দিতা বলল, এই কারণেই আমি বজ্রকে ভয় পাই। আর বজ্র পড়লে বা কাছাকাছি আওয়াজ হলে আমি কাউকে পেলেই জড়িয়ে ধরি, নিজেকে সামলানোর জন্য, কিংবা অজ্ঞান হয়ে যাই। ওহ, এই ব্যাপার। শোনো, যা হওয়ার তা তো হবেই, তুমি আটকাতে পারবে না কিছুতেই। তবে এমন একটা কথা প্রচলিত আছে যে যারা পাপ করে বজ্র তাদের উপরেই পড়ে। তুমি পাপ না করলে কোন বজ্র তোমার গায়ে পড়বে না। অত থিওরি আর আমার মাথায় বজ্রের সময় ঢুকবে না। সুতরাং তুই এই ব্যাপারে আমার ভয় দূর করতে পারবি না। এই ঘটনার পর থেকে কিন্তু দিদির দিকে বেশ নজর দিতে থাকলো, কারণ সে ঘটনাটা ভুলতে পারছে না। দিদির প্রতি কেমন যেন একটা মোহ জন্মে গেছে তার। এই রকম নজর রাখতে রাখতে একদিন যা দেখল, তাতে তার মাথা গরম হয়ে গেল। দিদি কলেজ থেকে ফিরছিল স্কুটি করে, আর অশোক ওই রাস্তা দিয়েই টিউশন যাচ্ছিল। হাই দিদি বলে ও পেরিয়ে গেল। নন্দিতাও বলল, হাই বলে বাড়ির দিকে এগিয়ে গেল। কিন্তু কিছুদূর যাওয়ার পর হঠাৎ অশোক শুনতে পেল, বাঁচাও বাঁচাও, অশোক বাঁচা। অশোক ওর দিদির কথা শুনে পিছন ফিরে দেখল জনা তিনেক ছেলে ওর স্কুটিটাকে আটকে ধরে রেখেছে আর ওর ওড়নাটা টেনে রাস্তায় ফেলে দিয়েছে। অশোক দৌড়ালো। সেখানে পৌঁছেই একটা ছেলেকে মুখে একটা ঘুষি দিয়ে ফেলে দিল, তারপর বাকিগুলোর সঙ্গেও শুরু করলো লড়াই। আর ঠিক এই সময় আশপাশের পাবলিক, যারা এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে নন্দিতাকে টিজিং করা উপভোগ করছিল, তাদের মধ্যে কেউ কেউ এগিয়ে এলো অশোকের সমর্থনে। ছেলেগুলো কোনো রকমে দৌড়ে সেখান থেকে পালালো। অশোক ওকে বাড়ি পৌঁছে দিয়ে আবার টিউশন পড়তে চলে গেল। এই ঘটনার পর থেকে নন্দিতার অশোকের উপর আবার ভরসা বেড়ে গেল। বিশেষ করে ও জানতে পারল যে অশোক শুধু পড়ালেখায় নয়, মারপিটেও সে সমান ওস্তাদ। বিশেষ করে মার্শাল আর্টে। নন্দিতা ওর কাছ থেকে মার্শাল আর্ট শিখতে চাইলে সে তাকে মার্শাল আর্টের স্কুলে ভর্তি করে দিল, যেখানে নিজেও একজন টিচার ছিল। এইভাবে ওদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে থাকলো আর নন্দিতা নিজের রুম ছেড়ে অশোকের রুমেই থাকতে শুরু করলো। মায়ের বাবার কারো আপত্তি সে শুনল না। তুই বড় হয়েছিস আর অশোকও বড় হচ্ছে। বড় হচ্ছে বললে ভুল হবে, বড় হয়েছে ও। ওর রুমে শুবি কি করে? কেন, যেভাবে সবাই শয় সেইভাবেই শোবো। একটাই তো খাট। তাতে কি হলো, ওটাতেই শোবো। এটা ঠিক নয়। এক বিছানায় শুবি। যতই ভাই বোন হোক, বড় হলে নিজেদের সামলাতে পারা যায় না, বিপদ ঘটিয়ে ফেলবি। কিন্তু বিপদ যে কি ঘটতে চলেছে সেটা বোধ হয় অশোক হাড়ে হাড়ে টের পাচ্ছিল। শোবার সময় নন্দিতা নাইটি পরার জন্য জিন্সের প্যান্ট খুলে ফেলল। কি করছো দিদি? কি করছি মানে, শোব। তাই জিন্স পরে তো আর শোয়া যাবে না। কিন্তু তুমি আমার সামনেই। আমি বাথরুমে চললাম। খবরদার যাবি। এখানেই থাক। খবরদার লজ্জা পাবি আর অন্য কিছু মনে নিয়ে আসবি না। তার মানে? কোন মানে নয়? আমি বসতে বলেছি বসবি। তারপর একটা একটা করে সব খুলে ফেলল, শুধু ব্রেসিয়ার আর প্যান্টি ছাড়া। অশোক দিদির দিকে তাকাচ্ছিল আর মুখটা নামিয়ে নিচ্ছিল। একদম স্বাভাবিক থাকবি। আমার দিকে তাকিয়ে কথা বল। অশোক মুখ নামিয়ে বলল, কি কথা বলবো? কেন, যে সব গল্প রোজ করিস, সেই সব গল্প করবি। বলেই সে এগিয়ে গিয়ে ওর থুতনিটা ধরে মুখটা উঠিয়ে দিল। তারপর বলল, তাকা আমার দিকে। তাকা বলছি। অশোক ভয়ে ভয়ে দিদির দিকে তাকালো। ওর মনে হলো, দিদি কত সুন্দর। এরপর সুনন্দা নাইটিটা পরে বলল, যা এখন বিছানা থেকে উঠে চেয়ারে টেবিলে বসে পড়, তোর পরীক্ষা আছে। আমার নেই। আমি এখন ঘুমোই। আর আমি কি চেয়ারেই শোব? পড়ার পর খাটে চলে আসবি। যেমন রোজ ঘুমোস তেমনই ঘুমোবি। পরদিন মা অনিমা দেবী আবার জিজ্ঞেস করলেন, কি রে, তোরা একটা খাটেই ঘুমুলি কেন, কি হলো তাতে?
যা অঘটন হবার তা আজ না হয়, একদিন টের পাবি। মা, দুটো বিছানা হোক আর দুটো রুম হোক কিংবা দুটো আলাদা বাড়ি হোক, এমনকি দুটো আলাদা শহরই হোক, অঘটন ঘটাতে চাইলে ঘটবেই, সেটা তুমি বা পাপা কেউ আটকাতে পারবে না। তাই আমাকে আমার মতোই থাকতে দাও। ঠিক আছে। এরপর আর কিছু বলা যায় না। ওর মা আর কিছু বলল না, কিন্তু সকাল হলেই যখন নন্দিতা আর অশোক ঘুম থেকে উঠে দরজা খুলে বাইরে বেরোতো, তখন ওদের দিকেই তাকিয়ে থাকত। বিশেষ করে নিজের মেয়ের দিকে, আর তার পোশাক অবিন্যস্ত দেখলেই তার বুকটা ধক করে উঠত। ভাবত, আজ নিশ্চয় কোনো ঘটনা ঘটিয়েছে ওরা। ছি। অথচ মেয়েকে কিছু বলাও যাবে না। একদিন এমন একটা ঘটনা ঘটল যেটা সত্যি সত্যি ওর মা অনিমাদেবীর মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। অশোক আর নন্দিতার রুমটা খোলা ছিল। কলেজ যাওয়ার জন্য ওরা তৈরি হচ্ছিল। পোশাক চেঞ্জের সময় নন্দিতা শুধুমাত্র ব্রা আর প্যান্টি পরে দাঁড়িয়ে অশোকের সঙ্গে কথা বলছিল। নন্দিতার মা অনিমা দেবী ওর ঘরে কী কারণে আসতে গিয়ে দরজার সামনে দাঁড়িয়ে হতভম্ব হয়ে গিয়ে ছি ছি বলেই ফিরে গেল। নন্দিতারা দরজার দিকে তাকিয়েও অনিমা দেবীকে দেখতে পেল না। এদিকে অনিমা দেবী মনে মনে বলতে লাগলেন, অশোককে না হয় বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া যাবে, কিন্তু তাতেও ফল কি ঠিক হবে? সন্দেহ বাড়তেই থাকে। কিন্তু ওরা শোনে না, এখানে ওখানে ঘুরতে যায়। কিন্তু এবার বাধা পেল বাবার কাছ থেকে। নন্দিতা যখন বলল, বাবা, আমরা সিকিম যাব দুজনেই। কেন? কাজ আছে। কি কাজ? ঘুরতে যাব। পিছন থেকে মা বলে উঠল, কেন? বাড়িতে যেসব কাণ্ড করছিস সেগুলোই কি মন ভরছে না? বাইরে গিয়ে করতে হবে। কি ভাবছ বলো তো? জানিস না? না জানি না, আর তোমার বাজে কথা জানারও দরকার নেই। পাপা কি বলছো তুমি বল। আমি কি আর বলবো? তোর মা তো বলেই দিয়েছে বাইরে যাবি না, বাড়িতেই থাক। বলে বাবা অফিস চলে গেল। আর নন্দিতা ওর মাকে বলল, মা আমি কিন্তু অশোককে নিয়ে বাইরে যাবই। ভেবেছিলাম সিকিম যাব, কিন্তু এখন ভাবছি যে কোন জায়গায় যাব। হ্যাঁ, যাবি তো বিয়ে করতে যাবি কি? কি যা তা বকছ? আমি মা, তোকে অনেক ব্যাপারেই সাবধান করছি। অশোকের রুমে তোকে রাতে ঘুমোতে বারণ করেছি, সেটা শুনিসনি। ব্রা প্যান্টি পরে অশোকের সামনে ঘুরে বেড়াস, সেটাও শুনিসনি। কেন? ব্রা প্যান্টি পরে অশোকের সামনে ঘুরলে কি হবে শুনি? বাড়িতে ওগুলো পরে ঘুরতে নেই। তবে কোথায় ঘুরতে হয়? কলেজে, অফিসে। আমি কি তাই বলেছি? বলেছি মেয়ে বড় হলে বাবা কিংবা ভাই কারো সামনেই ব্রা প্যান্টি পরে ঘুরতে নেই। কেন, কি হয়? ভাই বা বাবা হলে কি হবে, ওরাও তো পুরুষ। বাহ মা বাহ, ভালো বলেছ। মেয়েরা বাড়িতেও একটু স্বাধীনভাবে ঘুরতে পারবে না। বাড়িতেও তাকে গোটা শরীরে কাপড় জড়িয়ে ঘুরে বেড়াতে হবে। বাড়িও কি মেয়েদের জন্য নিরাপদ নয়? কি বলতে চাইছো তুমি? মা ওর কথা শুনে কাচুমাচু করে বলল, না, বাড়িতে মেয়েরা নিরাপদ নয়, সে কথা বলছি না। কিন্তু একটা শালীনতা দরকার। বাবা যখন খালি গায়ে ঘুরে, বাবাকে তো কিছু বলো না। আর অশোককেও কিছু বলো না। শুধুই আমাকে। গরমে ঘরের ভিতর আমাদের মেয়েদের কি একটু ফ্যানের হাওয়া খাওয়ার উপায় থাকবে না? তোর সঙ্গে আমি পারবো না। যেটা নিয়ম ঠিক সেটাই বলছি। নিয়ম বলে কিছু নেই। কোন মেয়ে ব্রা প্যান্টি পরে যদি বাবা কিংবা ভাইয়ের কাছে দাঁড়িয়ে বা বসে থাকে, মেয়েটার কি কোন ক্ষতি করবে ওরা? যাদের নিরাপত্তা দেওয়ার কথা, তারাই ক্ষতি করে, তাহলে আমাদের বেঁচে মরে যাওয়া ভালো। আর কোনো মেয়ে খারাপ হলে বাড়ির লোক ওর শুধরে দেয়। কোন ক্ষতি করে না? ভাই বোনের ক্ষতি করবে, বাবা মেয়ের ক্ষতি করবে, এগুলো হতে থাকলে তাহলে আর বাড়ি কি জন্য? শোন, আমি ভালোভাবেই জানি তোদের মধ্যে সম্পর্কটা কি হয়েছে। তোদের মধ্যে আর কতখানি ভাই বোনের সম্পর্ক আছে, সেটা আমি ভালোই বুঝে গেছি। আমি অশোককে বের করেই দিতাম। ওকে বের করে দিয়ে দেখোই না কি করি। কি করবি? সুইসাইড? সুইসাইড কেন করব? আমিও বাড়িতে থাকবো না। নন্দিতা খুব জেদি মেয়ে। সে কাউকেই তোয়াজ করে কথা বলে না। ওর মা জানে তার মেয়ে কত জেদি, তাই তাকে খুব বেশি ঘাটায় না। বেশি ঘাটালে কি করে নেবে, তার কোন ঠিক নেই। তাই চুপ করে গেল আর নিজের মনেই খুব অস্পষ্ট সুরে কি যেন বলে যেতে লাগলো। নন্দিতা মাকে একবার মুখ ঘুরিয়ে দেখে নিয়ে মুচকি হেসে চলে গেল বাথরুমে। সেখানে গুনগুন করে গান করতে লাগলো। আর তারপর গায়ে একটা টাওয়েল বেরিয়ে চলে গেল নিজেদের ঘরের দিকে। সেখানে আগে থেকেই বই নিয়ে পড়ছিল অশোকদারি। একবার আর চোখে নন্দিতাকে দেখে নিয়ে সে আবার নিজের কাজে মন দিল। এর দুদিন পর সকাল থেকেই নন্দিতাকে আর অশোককে ঘরের কোথাও দেখতে পাওয়া গেল না। ধরে নেওয়া হল ওরা বাড়ি থেকে পালিয়ে গেছে। নন্দিতার মা চিৎকার করে স্বামীকে বলল, দেখলে তো, আমি আগেই বলেছিলাম অশোককে এখানে এনো না।
তোমার মেয়ের যে রকম স্বভাব তাতে করে বিপদ একটা ঘটাবেই। কিন্তু তুমি শুনলে না। দাদাকে খবর দাও। কি করে যে মুখ দেখাবো আমি সেটাই ভাবছি। হ্যাঁ, অশোকটাকে না আনলেই ভালো হতো। তোমার কথা না শুনেই আমার ভুল হলো। তুমি আমাকে বারণ করেছিলে, কিন্তু এখন দাদাকে খবর দেওয়া যাবে না। আগে ওদের খুঁজে দেখি। কোথায় খুঁজবে? সিকিম যাবে বলছিল, তো আগে সিকিমে লোক পাঠাবো। তারপর অন্য জায়গায় দেখব, আর তাতেও যদি না পাওয়া যায় তবে পুলিশে খবর দেব। বেশ, তোমার যা খুশি করো, আমি চললাম। তবে মনে রেখো ওরা বিয়ে করতে গেছে। রাগে গোজগোজ করতে করতে গেছে সুনন্দার মা অনিমাদেবী নিজের ঘরে গিয়ে শুয়ে শুয়ে কাঁদতে লাগলো। চারিদিকে খোঁজ করেও কোথাও যখন ওদের পাওয়া গেল না, ঠিক তখন অশোকের বাবা ভুবন বাবু আর তার স্ত্রী বিদিশা এসে হাজির। ওদের দেখেই নন্দিতার বাবা মায়ের তো যেন রক্ত শুকিয়ে গেল। এখন উপায়, ওরা তো কেউ আর খবর দেয়নি। তবে নিশ্চয় কোথা থেকেও খবরটা পেয়েছে। কে দিয়েছে খবর? আমাদেরই আগে খবরটা দেওয়া উচিত ছিল। বড্ড ভুল হয়ে গেছে। এখন কি বলবে? সুনন্দার মা আর বাবা দুজনে পরস্পরের দিকে তাকালো। সুনন্দা কথাটাকে ম্যানেজ করার জন্য বলতে লাগলো, দিদি, আমি তো বলেছিলাম জানো, কিন্তু ওই যে উনি আমাকে বারণ করলেন। বারণ করলে কি আর এইসব কথা চাপা থাকে? থাকে না। বিয়েটা তো আজকেই। না, মানে, তোমরা সব জানো। চল, তৈরি হয়ে নাও। প্যারাডাইসেই তো। প্যারাডাইসে? হ্যাঁ, সেখানেই তো সব ব্যবস্থা করেছ। আমাদের আর লুকিয়ে কি হবে? সব জেনে গেছি। তোমরা সব মেনে নিয়েছ। কেন না মানার কি আছে? আজকাল মানুষ কতবার যে বিয়ে বিয়ে করে। তা করতেই পারে বাপু। তবে আমাদের গ্রামে এসবের চল নেই, একেবারেই না। মানে এখানেও নেই। সত্যি বলতে কি আমরাও মেনে নিতে পারছি না। ঠিক আছে, চল চল, দেরি হয়ে যাবে। বলে একরকম প্রায় জোর করেই ওদের ধরে নিয়ে গেলেন ওরা প্যারাডাইস হোটেলে। আর সেখানে পৌঁছেই ওদের চক্ষু চড়কগাছ। পুরো বিয়ের আয়োজন। অনেকের নিমন্ত্রণ আছে। নন্দিতা বেনারসি শাড়ি পরে আর অশোকও পাজামা পাঞ্জাবি, যেন বিয়ের পোশাক পরে সকলকে অভ্যর্থনা করছে। লজ্জা করে না তোদের? ক্ষিপ্ত হয়ে উঠল অনিমা দেবী। কি ভেবেছিস কি তোরা? এই রকম একটা নিষিদ্ধ সম্পর্ক? কি যা তা বকছ এত? যাও যাও ভিতরে যাও। বলে মামিমা, অশোকের মা, কে বলল, মামিমা শোনো, মাকে তুমি আর মামা, তুমি বাবাকে ওদের ঘরে নিয়ে চলে যাও। আজকের দিনে কি আর এরকম করে সাজে? ভালো করে সাজিয়ে নিয়ে এসো। তোমাদের চিন্তা করতে হবে না, ওখানে লোক আছে। ওদেরকে ভিতরে নিয়ে গিয়ে বরকনের বেশে সাজানো হলো। কি হচ্ছে কি এসব? তোমরা চুপ করে থাকো। একটা বিয়েতে যেমন ভাবে সাজানো দরকার, সেভাবেই সাজানো হচ্ছে তোমাদের। তারপর ওদের সাজিয়ে গুজিয়ে নিয়ে এসে নির্দিষ্ট সিংহাসনে বসানো হলো। পুরোহিত মন্ত্র পড়তে লাগলেন। কি হচ্ছে কি এসব? নন্দিতা বলে উঠল, আজ তোমাদের ম্যারেজ অ্যানিভার্সারি মনে আছে? নেই? কোন দিন মানাও না? আর বেশ কয়েকদিন ধরে তোমাদের মধ্যে অশান্তি চলছে। তাই আমরা ঠিক করলাম, এই দিনটায় তোমাদের আবার পুনর্মিলন করানো দরকার। সেজন্য আমরা দুই ভাই বোন কদিন ধরে প্ল্যান করছিলাম। ভেবেছিলাম দার্জিলিংয়ে না হয় সিকিমে করব, কিন্তু তোমরা যেতেই দিলে না। নন্দিতার মা আর বাবা অর্থাৎ অনিমা দেবী আর ভুবনবাবু দুজনেই রাগতে গিয়েও রাগতে পারলেন না, আবার হাসতে গিয়েও হাসতে পারলেন না। কি রকম যেন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলেন। আর ঠিক সেই সময় উপর থেকে ওদের উপর নানা রকমের সুগন্ধ ফুল ঝরে পড়তে লাগলো, আর পুরোহিত বললেন, বলুন, যদিদং হৃদং তব, তদিদং হৃদং মম। অনিমা দেবী আর ভুবন বাবু পুরোহিতের সঙ্গে সঙ্গে বলতে লাগলেন, যদিদং হৃদং তব। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো জানাবেন, আর ভালো লাগালে একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। বন্ধুরা, ভাই বোনের পবিত্র সম্পর্কে যারা মানেন তাদের কাছে বিশেষ অনুরোধ, এই গল্পটাকে শেয়ার করুন। আর লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, যাতে আমি আরও ভালোভাবে এইরকম গল্প লেখার উৎসাহ পাই। তাহলে এই রকম আরও অনেক গল্প লিখতে উৎসাহিত হতো। ধন্যবাদ। ভালো থাকবেন।